বেইমানি করে বিরোধী দলের নেতা। হ্যাঁ, শুনে রাখুন, বেইমান, বিশ্বাসঘাতকতা, এদেরকে কিন্তু কখনো ইতিহাস ক্ষমা করে না। ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে, এটা মাথায় রাখবেন। যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 500 ভোট পাওয়ার উপযুক্ত কিনা আমার সন্দেহ আছে, সেই মানুষটা তৃণমূল কংগ্রেসের প্রায় 60 জন বিধায়ককে একসঙ্গে করলো কিভাবে? সেই মানুষটা কিভাবে তার নেতৃত্বে তিনি বিরোধী দলনেতা হবেন, তাকে সমর্থন করে কি করে তিনি 60 জন বিধায়ক পেলেন? তিনি আজকে সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করছেনও তাই। যে দলটা তাকে রাজ্যসভায় পাঠিয়েছে, যেই দলটা তাকে বিধায়ক করলো, তিনি সেই দলের মুখেই, আর কি বলবো, কিছু বলার নেই। তিনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একের পর এক দোষারোপ করে যাচ্ছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই, এইটা সেটা হ্যান ত্যান নানান রকম কথা বলে যাচ্ছেন। তাহলে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন তিনি ভোটে দাঁড়িয়েছেন? কেন তিনি তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন? যে তৃণমূল কংগ্রেস দলটা এত খারাপ, যেই দলের সাধারণ সম্পাদক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি পারে না, তিনি হ্যান, তিনি ত্যান, তার মধ্যে সং আছে, তার মধ্যে কোনো গঠন নেই, তাহলে আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে কেন দাঁড়াতে গেলেন? কেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আজদিন কাজ করেছেন? কেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দুদিন ছুটে যেতেন, যে মানুষটা কিছু পারে না, জানে না, হ্যান ত্যান? আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেন কথা হচ্ছে, দলটা এখন ক্ষমতায় নেই। দলটা যদি আজকে ক্ষমতায় হতো, তাহলে তো আজকে আপনি মন্ত্রী হওয়ার জন্য মানে উপস্থিত হয়ে পড়তেন। আজকে আপনি মন্ত্রী হতে পারেননি কারণ দলটা আজকে ক্ষমতায় নেই বলে। তাই এখন যত দোষ সব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তো, আর মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এখন ধোয়া তুলসী পাতা। আপনি একটা দল থেকে তাড়া খেয়ে আজকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। আপনি দীর্ঘদিন রাজনীতি করতে পারেননি যখন সিপিএম আপনাকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে জায়গা দিয়েছে। তারা আপনাকে শ্রমিক সংগঠনের সভাপতি, শ্রমিক সংগঠন সম্ভবত, হ্যাঁ তাই হতে পারে, সেরকম একটা সংগঠনের সভাপতি করেছে, আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছে, আপনাকে টিকিট দিয়ে বিধায়ক করেছে। যদি তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় আসতো, আপনি হয়তো মন্ত্রী হতেন। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো। হ্যাঁ, মানে ক্ষমতা পেলে, সুবিধা পেলে তখন অভিষেক ভালো, তখন মমতা ভালো। আর সুবিধা না পেলে তখন অভিষেক খারাপ, তখন মমতা খারাপ, তখন দলটাই খারাপ। আপনি এত বড় বেঈমান যে আপনি পুরো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শুধুমাত্র আপনি করেননি, আপনি পুরো দলটাকে ভেঙে ফেলেছেন, এবং দল ভাঙার কাজ প্রথমেই আপনি শুরু করেছেন। আপনি মানতে পারলেন না সেই আপনাদের যে পুরনো বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি একজন বর্ষিয়ান মানুষ, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তিনি 10 বারের, সম্ভবত আমি যতদূর শুনেছি তিনি 10 বারের এমএলএ, যদি ভুল না হয়। তাহলে সেরকম একজন বর্ষিয়ান মানুষ, তাকে মানতে কিসের অসুবিধা ছিল আপনার? আপনি সেই সই জালকাণ্ড বা সই নিয়ে যত রকম সমস্যা, সেটাকে ইস্যু করে আপনি আজকে নানা রকম কি বলবো, নানা রকম তৃণমূল কংগ্রেসের উপর চাপ তৈরি করলেন। হ্যাঁ, আজকে যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, রাতের পর রাত জেগে, দিনের পর দিন আন্দোলন করে এই দলটা তৈরি করেছেন, এই তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলতে আপনার একটুও বাঁধলো না? আপনার একটুও সম্মানে লাগলো না যে এই মানুষটাকে কেন আমি বিপদে ফেলি? এই মানুষটাকে নিয়েই তো, বা এই মানুষটার ছবিটাকে ব্যবহার করেই তো এই তৃণমূল কংগ্রেস নাম, তৃণমূল কংগ্রেসের লোগো, প্রতীক যাই বলুন না কেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে পেছনে লাগিয়ে তো আপনি ভোটে যেতেছেন। আপনার তো সেই ক্ষমতা নেই যে 500 লোক, আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে না, আপনি তাহলে ইস্তফা দিন। আপনি এই তৃণমূলের যে বিধায়ক, আপনি তো অফিসিয়ালিভাবে তৃণমূলের বিধায়ক, তাহলে আপনি এই তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিন এবং নতুন করে আপনি ভোটে দাঁড়ান। দেখি আপনি কতটা ভোট পান, তাহলে বোঝা যাবে যে কত ধানে কত চাল। আপনি সেটা পারবেন না, আমিও জানি। তাই আপনি কি করলেন? তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে বিপদে ফেলে তৃণমূল কংগ্রেসটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে নিজে বিরোধী দলনেতা হয়ে গেলেন। হ্যাঁ, বেইমানি করে বিরোধী দলনেতা। হ্যাঁ, শুনে রাখুন, বেইমান, বিশ্বাসঘাতকতা, এদেরকে কিন্তু কখনো ইতিহাস ক্ষমা করে না। ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে, এটা মাথায় রাখবেন। আজকে যেই দল আপনাকে বিধায়ক করেছে, আপনি সেই দলেরই ক্ষতি করলেন। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেবে না। হ্যাঁ, ভবিষ্যতে যখন আপনি ভোটে দাঁড়াবেন না, তখন কিন্তু মানুষ আপনাদেরকে আর ভোট দেবে বলে মনে হয় না। আপনাকেও দেবে না, আপনার সঙ্গে যে সমস্ত মানুষ চক্রান্তকারী আছে তাদেরকেও ভোট দেবে বলে আমার মনে হয় না।
আজকে আপনাকে দেখতে তৃণমূলের লোকরা যেমন হাসে, মানে তৃণমূলের যারা নিচু স্তরের কর্মী, যারা তৃণমূলকে ভালোবেসে করে, যারা তৃণমূল কংগ্রেসটাকে করতে চায়, যারা অ্যাকচুয়ালি কর্মী, যারা নেতা নয়, তারা আজকে আপনাকে দেখতে হাসে। এমনকি সিপিএমের লোকজনও আপনাকে দেখে হাসে। তারা সবাই বলছে আপনি নাকি গদ্দার, আপনি নাকি অমুক, আপনি নাকি তমুক। সিপিএম আপনাকে তাড়িয়েছিল, সিপিএম আপনাকে বহিষ্কৃত বা সাসপেন্ড যাই হোক কিছু একটা করেছিল, এমনকি তৃণমূলও আপনাকে তাই করেছে। আপনি আবার সেই দলের মানে কি বলবো, দলীয় বিরোধী দলের নেতা, বিধানসভার বিরোধী দলের নেতা। কার ইন্ধনে, কে আপনাকে পেছন থেকে সুরসুরি দিচ্ছে সেটা মোটামুটি সবাই বোঝে। কার ইন্ধনে বা কার সহযোগিতা আপনি এতজন এমএলএকে এক জায়গায় করলেন, যেখানে আপনি 5 জন লোককে এক জায়গায় করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, সেখানে আপনি 60 জনের উপরে বিধায়ককে আপনি এক জায়গায় করে দেখালেন এবং কি নিজে বিরোধী দলনেতা হয়ে গেলেন। প্রতিদিন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিচ্ছেন যে তার কোনো যোগ্যতা নেই, তার অমুক, তার তমুক। তাহলে আপনি এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময় গুড়গুড় করতেন কেন? তাহলে আপনি এতদিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করতেন? কারণ আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে কিন্তু আপনি এই বেইমানিটা করতে পারতেন না, বা বেইমানি করার সুযোগ পেতেন না। তাহলে আপনি আজকে মন্ত্রী হয়ে বসে যেতেন, আপনি আজকে মন্ত্রী হতেন, আপনি মন্ত্রী হওয়ার জন্য লবি করতেন, সেই অভিষেকের কাছেই আপনি ছুটে যেতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আপনি ছুটে যেতেন যে আপনি কিভাবে মন্ত্রী হবেন, কিভাবে মন্ত্রী হওয়া যায়, কোন মন্ত্রিত্ব পদে আপনাকে বসানো যায় সেটা নিয়ে আপনি লবি করতেন। কিন্তু যেহেতু আজকে দলটা ক্ষমতায় নেই, আপনি মন্ত্রী হতে পারেননি, তাই এখন অভিষেক খারাপ, তাই এখন মমতা খারাপ। বিজেপির সাথে হাত মিলিয়েছেন। হ্যাঁ, শুনে রাখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এইভাবে যদি আপনারা রাজনীতি করেন মানুষ কিন্তু আপনাদেরকে ঠিক ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, এরকমভাবে কিন্তু কখনো রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে একটা আদর্শ লাগে, রাজনীতি করতে গেলে একটা স্বচ্ছ ভাবমূর্তি লাগে। এইভাবে চুরি করে একটা দলকে ভাঙিয়ে নিয়ে, একটা দলকে, একটা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রচার করিয়ে তাদের ছবি পেছনে লাগিয়ে তাদের নামে ভোট করিয়ে এইভাবে যে বেইমানিটা করলেন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। পাশাপাশি আপনার যে কোনো আদর্শ নেই সেটা তো বোঝা যাচ্ছে। আপনার মধ্যে যদি ন্যূনতম আদর্শ থাকতো তাহলে আপনি এগুলো করতে পারতেন না। এগুলো কোনো আদর্শবান মানুষ, যাদের মধ্যে আদর্শ থাকে, যাদের মধ্যে একটা লক্ষ্য থাকে, যারা দলকে ভালোবেসে কাজ করে, তারা এগুলো কখনো করতে পারে না। অনেক কর্মীরা আছে তৃণমূল কংগ্রেসের এখনও, যারা মাঠে ময়দানে একেবারে কাজ করে, যারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন অনেকে কমেন্ট করে, যারা একেবারে নিচু স্তরের কর্মী, যারা তৃণমূলের কর্মী, তারা এখনও না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। তাদের নেই কোনো পদ, তাদের নেই কোনো সাংগঠনিক ক্ষমতা, নেই তাদের কোনো টাকা পয়সা, নেই তাদের কাছে কোনো অর্থ, তবুও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা কাজ করতে চায়। তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেখানে তারা যেতে চায়। এই যে আজকে আপনাদের জন্য, এই যে আজকে আপনার জন্য, এমনকি কাকলি ঘোষ দস্তিদারের জন্য, আপনি বিধানসভায়, কাকলি ঘোষ দস্তিদার লোকসভায়, এই যে আপনাদের জন্য যে আজকে তৃণমূল কংগ্রেস যে পুরো ভেঙে চড়ে চুরমার হয়ে গেল, আমি ধরে নিলাম যদি আপনাদের কারণে যদি তৃণমূল কংগ্রেসের যদি প্রতীক বা লোগোটা যদি চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, যেই মানুষটা দলটা তৈরি করলেন, যেই মানুষটা দলের চেয়ারপারসন, যেই মানুষটা এত পরিশ্রম করে আজকে দলটা তৈরি করলেন, সেই মানুষটাকে আজকে বিপদে ফেলে যদি আপনারা তৃণমূলের প্রতীক বা লোগোটা বা তৃণমূলকে যদি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যদি কেড়ে নেন, তাহলে আপনারা মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন ব্র্যান্ড। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা রাজনৈতিক ভ্যালু আছে, তিনি কিন্তু একটা ব্র্যান্ড। তিনি যেখানে যাবেন, যেই চিহ্নে তিনি দাঁড়াবেন, তিনি যদি কালকে একটা আম পাতা বা আম চিহ্ন যদি তিনি দাঁড়িয়ে যান না, তাহলে মানুষ কিন্তু সেখানে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, মানুষ কিন্তু সেখানে তাকে ভোট দেবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে দুর্বল করার কোনো দরকার নেই, কারণ আপনি পারবেনও না, আপনার সেই ক্ষমতাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এইভাবে বেইমানিটা আপনি না করলেই পারতেন। আপনি পারতেন তার সাথে সহযোগিতা করতে। আজকে দলটা ক্ষমতা নেই বলে আপনি আজকে বিরোধী দলনেতার ক্ষমতা ভোগ করবেন, এগুলো ঠিক করলেন না। হ্যাঁ, রাজনীতি করতে গেলে কিন্তু একটা আদর্শ দরকার, রাজনীতি করতে গেলে কিন্তু একটা আদর্শ ছাড়া কিন্তু রাজনীতি করা যায় না। আজকে আপনি আদর্শহীন একজন রাজনীতিবিদ, আর সেটাই কিন্তু করছেন। মাথায় রাখবেন, এইভাবে কখনো কোনো সফল রাজনীতিবিদ হওয়া যায় না। আপনি আজকে বেইমানিটা করলেন, সামনে আপনিও অপেক্ষা করবেন আপনার সাথেও কেউ না কেউ বেইমানি করবে, তো এটা কোনো ভালো দিক নয়। আপনি রাজনীতি করুন, আদর্শ নিয়ে করুন। পারলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান, সেটা হবে আপনার জন্য ভালো দিক। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই
আপনারা আমাদের পাশে থাকবেন।